অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হবেন সেদিন জানি না আমি বেঁচে থাকবো কিনা। মানুষের মরে যাওয়াটা যতটা নিশ্চিত, অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়াটা ততটাই অনিশ্চিত। পার্থদা যেদিন জেল থেকে বেরোলেন আমাকে কাঁদতে কাঁদতে বলছে, সরলি আমি কাকে চাকরি দিইনি ওই বাড়িতে। আমি বললাম, হ্যাঁ পার্থদা, তুমি তো সবাইকেই চাকরি দিয়েছো, মমতাদির মামাতো ভাই থেকে শুরু করে। পার্থদা বললো, আমাকে তো জেলে ঢোকানোর মূলে মমতা প্রথম, আর আমি একা টাকা নিয়েছি, মমতা নেয়নি। মমতাদি সুকৌশলে আর বক্সিদার কাছে টাকাটা রাখে, জানে বক্সিদার মুখ ফুটবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না। পার্থদাকে জেলে ঢোকানোর মূলে নাকি সে। অভিষেক ব্যানার্জির মা। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই তো আমার টিকিট বাদ গেছে। আমাকে দিয়ে তো ম্যাসাজ থেকে শুরু করে সবই করে। আমি আনন্দ করতাম, বলেছিলাম না সুব্রত মুখার্জি এমন কিছু জেনে ফেলেছিল যার জন্য মমতাদি সুব্রত মুখার্জিকে মন্ত্রী করতে বাধ্য হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন হাত জোর করে ক্ষমা চাইতে হলো? আরে মমতাদি কাকে ব্যবহার করেনি? বলতে গেলে একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেল শেষ হয়ে যাবে, আমাদের কাহিনী ফোরাবে। মমতাদি নিজে ফুলসজ্জা করে যেত। সোনালির বিয়ে হয়ে গেল, সোনালি ফুলসজ্জা করে নেবে? আসতেই পারে না। আসলো না। মমতাদি কারুর ভালো সহ্য করতে পারে না, পরশ্রী কাতর। তোমার ভালো হবে তো মমতাদি তোমাকেও কোনো এসপি কে টুল চেয়ার ফেয়ার সব মেরে দিই, হ্যাঁ, তুলে মেরে দিয়েছি তখন। এই সুপ্রতিম সরকার কিন্তু এখন মমতা ব্যানার্জির অনেক কাছে। আছে রেখাচ্ছি, আমি জানি তো। মানে যে একদিন এত কথা শোনালো সে কাছের হয়ে গেল, আপনি দূরের হয়ে গেল। হ্যাঁ, এটাই তো হয়। আমি সোনালীকে মুখে তুলে দিতে গেছি, তখন আইসি জিজ্ঞেস করছেন যে সোনালীর উপর তোমার এত রাগ কিসে। মমতাদি কিন্তু যত মার খেয়েছে অধিকাংশই আমাদের সহকর্মীদের উপর দিয়ে গেছে। বলেন 21শে জুলাই আমার মাথায় মারা হচ্ছে, কিন্তু তুলে কোথায় মাথায় মারা হবে? সব মারি তো সৌগতদা, জটুদা আমাদের শরীরের উপর দিয়ে গেছে। কি, তুমি যদি 22টা ছেলে মেয়ের থেকে 1 লাখ টাকা করে নিতে, তাহলে তোমার কিন্তু আজকে 22 লাখ টাকা থাকতো। মমতা ব্যানার্জির স্বর্গত পিতৃদেব মমতা ব্যানার্জিকে জেতাতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যিনি এখনো পর্যন্ত যার কথা নিয়ে আলোচনা হয়, শোরগোল হয়, সোনালী গুহ। তিনি মুখ খোলা মানেই বিতর্ক জড়িয়ে রয়েছে। সেই সোনালী গুহ আমার সঙ্গে রয়েছে 26-এর নির্বাচনের আগে। তিনি এখন যে আভাস পাচ্ছেন, কাল এসআইআর এর খসড়া সম্পন্ন হয়েছে, কি বলছেন সোনালী গুহ? আদৌ কি এই তৃণমূল সরকারের পতন হবে, বা পতন কি নিশ্চিত? আর নিশ্চিত যদি হয়ও, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কারা ক্ষমতায় আসবে? কি বলবে দিদি? নিশ্চয়ই তৃণমূল গেলে তো তৃণমূলের বিরোধী শিবির হচ্ছেন বিজেপি। আমি এখন বিজেপি করি, নিশ্চয়ই আমি আশাবাদী বিজেপি ক্ষমতায় আসবে, 100%, 1000%। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের পলিটিশিয়ান, তার কেন পতন হবে বলছে? না দেখুন, এসআইআর তো শুরু হয়েছে। এসআইআর শুরু হওয়া মানে মৃত ভোটার, শিফটিং ভোটার, তাদের নাম বাদ যাবে, মানে বাদ যাওয়া উচিত। কিন্তু ভবানীপুরে এবার দিদি আর জিততে পারবে না। কেন? ভবানীপুরে অনেক মৃত ভোটার বা অনেক ভুয়ো ভোটারকে এনলিস্ট করে রাখা হয়েছে, বা ওই অনুপ্রবেশকারীকে এনলিস্ট করে রাখা হয়েছে। তাদের তো এসআইআর যদি ঠিক মতো হয়, আমি জানি না বিএলওদের তো, বিএলও মানে যাদের বুথ লেভেল অফিসার যাদেরকে করা হয়েছে, তাদের একজন মধ্যে আত্মহত্যাও করেছেন আমি দেখলাম, কি রিঙ্কু তরফদার না কি যেন একজন নাম। তার আত্মার আমি শান্তি কামনা করি। কিন্তু যদি এসআইআরটা ঠিক মতো হয়, তাহলে 1 কোটির উপরে নাম বাদ যাওয়া উচিত। আর 1 কোটি নাম বাদ গেলে মমতা ব্যানার্জির স্বর্গত পিতৃদেব মমতা ব্যানার্জিকে জেতাতে পারে। মানে ভবানীপুরে মমতা ব্যানার্জির পতন নিশ্চিত বলছে? একদম একদম একদম। মমতাজি তো সেই জন্যই এসআইআরটা করতে দিচ্ছিলেন। সবাই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ইকুয়েশন হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হবেন সেদিন জানি না আমি বেঁচে থাকবো কিনা। মানুষের মরে যাওয়াটা যতটা নিশ্চিত, অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়াটা ততটাই অনিশ্চিত। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মেন ঘুঁটি মমতাদি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই তো আমার টিকিট বাদ গেছে। কিন্তু আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার টিকিট বাদ দেননি। আমি তো ছোটবেলা থেকে অভিষেককে হাতে, তাদেরকে বাদ দিয়ে মমতাদি খোদ। রাগে আপনার হ্যাঁ হ্যাঁ, কি করেছিলেন? কি করিনি কিছু, আমি অন্যায় কিছু করিনি। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি, কারুর থেকে একটা টাকাও নিই। আমাকে আমার বাড়িতে কাজ করতো মানিকদা, তিনিও মারা গেছেন, তার ছেলেকে আমি চাকরি দিয়েছি, তার নাম গণেশ।
গণেশ বলতো, বৌদি তুমি যদি 22টা ছেলে মেয়ের থেকে 1 লাখ টাকা করে নিতে তাহলে তোমার কিন্তু আজকে 22 লাখ টাকা থাকতো। আমি বলতাম, গণেশও আমাকে অনেক সেবা করেছে, গণেশ তুই যদি আমরা যদি 1 লাখ টাকা করে নিতামই তুই তাহলে এই কথাটা বলতে পারতি না। কারণ তোকেও তো আমি চাকরি দিচ্ছি, তোর থেকে তো 1 পয়সাও নিই, তুই তার পরিবর্তে আমার মেয়েকে উম, খাইয়ে টাইয়ে দিচ্ছিস, তুই তার পরিবর্তে আমাকে হেল্প করে হ্যাঁ হ্যাঁ সব রকম ভাবেই। কিন্তু আর্থিক আমি কোনো কারো থেকে নিই না আচ্ছা দিদি একটা জিনিস এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেসের তিনবারের তিনি বারবার বলেন এবারে তিনবার মুখ্যমন্ত্রী আরেকবার হলে চতুর্থবার তাহলে কি এমন অবনতি আপনি 26-এ দেখতে পাচ্ছেন যে আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে আর তৃণমূল সরকারও হারবে দেখুন, দুর্নীতি। পার্থদা যেদিন জেল থেকে বেরোলেন, পার্থদা সে কি কান্না, পার্থদা মানে পার্থ চ্যাটার্জি, আমার বরের নামও পার্থ, কিন্তু পার্থ চ্যাটার্জির কথা বলছে। আমাকে কাঁদতে কাঁদতে বলছে, সোনালি আমি কাকে চাকরি দিইনি ওই বাড়িতে। আমি বললাম, হ্যাঁ পার্থদা তুমি তো সবাইকেই চাকরি দিয়েছো, মমতাদির মামাতো ভাই থেকে শুরু করে মমতাদির মমতাদির মামাতো বোন তো পরে লতা, সেই নাকি পার্থদাকে এ থেকে বাদ দিয়েছে, মানে পার্থদাকে জেলে ঢোকানোর মূলে নাকি সে। অভিষেক ব্যানার্জির মা মা, হ্যাঁ মমতা ব্যানার্জি হ্যাঁ, কেন পার্থদা কাঁদতে কাঁদতে তাই বললো। আপনার সাথে জেল থেকে বেরোনোর পর ফোনে কথা হয়েছে নিশ্চয়ই, পার্থদা বললো আমাকে তো জেলে ঢোকানোর মূলে মমতা প্রথম, আর আমি একা টাকা নিয়েছি, মমতা নেয়নি। বিস্ফোরক। আমি বলছি, পার্থদা তুমি কি নতুন দল গঠন করবে? বলে না, নতুন দল গঠন করলে আমি তো একটু ভারী, মানে পার্থদা তো একটু মোটা সোটা, বলে আমি মমতার মতো লেবার দিতে পারবো না শোনো, নাহলে আমার নতুন দল গঠন করার ইচ্ছা আছে। পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলে বলে দিচ্ছেন না কেন এতদিন বললেন আচ্ছা কি হবে, আমাদের কাছে খবর আছে পার্থদার আচ্ছা কি হবে। কাঁদছিলেন আপনার কাছে হুম, নিশ্চয়ই। বলছি যে আমাকে তো জেলে দেওয়ার মূলে মমতা, আমি কি একা টাকা নিয়েছি, মমতার কাছে কি সে টাকা পৌঁছায়নি। অভিষেকের কথা কি কিছু না, আমাকে বললো অভিষেক মানেই তো লতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাও পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পাঠানোর জন্য দায়ী হ্যাঁ, পা- পার্থদা তো বলছেন আমি কাকে চাকরি দিইনি। আমি বললাম, হ্যাঁ তুমি তো সবাইকেই চাকরি দিয়েছো, লতার ভাইকে, বৃষ্টি মুখার্জি লতার ভাইজি, ওই তো সবাইকে। এই টাকার ব্যাপারটা কি বলছে পার্থ চট্টোপাধ্যায় আমাকে বলছে, শোন আমি তো মমতার প্রতি একটা স্নেহ ছিল আমার, এখন আর কোনো স্নেহ নেই শোনা। ওই যে মমতাদি একদিনও দেখা করতে যাননি জেলে। তার মানে কি এই যে আপনারা ব্যবহৃত হয়ে যান কিন্তু আপনাদেরকে ছুঁড়ে ফেলে ছুঁড়ে দেয় ফেলা হয়েছে। আমি বললাম, পার্থদা তাহলে আমার কথা ভাবো, আমাকে দিয়ে কি করায়নি। দিদি কি করেছেন এমন আপনি যে বলছেন আমি সবকিছু করেছি কি এমন করেছেন আমি কি করিনি সেটা বলো, আমি যে করতাম সেটা ভালোবেসে করতাম। শোনো তুমি তো মেয়ে, আমি তোমাকে পার্সোনালি অনেক কথা বলতে পারবো, কিন্তু এখন অন দা হ্যাঁ বলতে পারবো। আমাকে দিয়ে তো ম্যাসাজ থেকে শুরু করে সবই করে, আমি আনন্দ করতাম। মাসিমা মানে মমতাদির মা, আমি শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা, আমাকে একজন গর্ভে ধারণ করেছেন, তার নাম মনীষাগু, তিনি স্বর্গত। আর মমতাদির মাকে মাকে তো আমি নিজের মা হিসেবে মানতাম। আজকেও আমার বাড়িতে খাবারে হাঁসের ডিম হয়েছে, তোমার দাদা গিয়ে বলছে যে হাঁসের ডিম হলেই আমার তোমার কথা মনে পড়ে। আমি বললাম, তুমি কি মাসিমা হয়ে গেলে? মাসিমা হাঁসের ডিম রান্না করলেই আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি। মাসিমা বলতো, সোনালীকে খবর দে। সীমা মমতাদির বাড়ির যে কাজের মেয়েটা, সে মমতাদিকে মারাত্মক ভালোবাসে। হ্যাঁ সব দিয়ে দিয়েছি, জীবন যৌবন। আমি বেশি বয়স আমার বিয়ে হয়েছে, আমি অল্প বয়সে সবাই তো ভালোবাসা আসে জীবনে, আমারও ভালোবাসা এসেছিল, কিন্তু স্যাক্রিফাইস করেছি। মানে সেই আজকে আপনি এই অবস্থায় আর আর ওনারাও তো টালির চালে ওনারা টালির চাল, দেখান্তি টালির চাল। মমতাদির অরিজিনাল টাকা থাকে সুব্রত বক্সির কাছে, মানে আমাদের পার্টি প্রেসিডেন্ট সুব্রত বক্সি, তিনি কোনোদিনও কিচ্ছু বলেন না, চুপচাপ থাকে। পলিটিক্যালি না, পলিটিক্যাল ইনভলভ অবশ্যই, পলিটিক্যালি ইনভলভ হতেই তো তাকে পার্টি প্রেসিডেন্ট করা হয়েছে, কিন্তু মমতাদি তো সযত্নে টাকাটা রাখে, মমতাদি সুকৌশলে আর বক্সিদার কাছে টাকাটা রাখে, জানে বক্সিদার মুখ ফুটবে, বুক ফাটবে, সেটা জানি না। বক্সি ওনার হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার,
প্রেসিডেন্ট ছিলেন আগে, এখন এখনো আছে। আমি তো এখন আর তৃণমূল করি না, আমি তৃণমূলের কথা বলতে পারবো না। কিন্তু এখনো বিজেপি করি, আন্তরিকভাবে বিজেপি করি। কিন্তু মমতাদির পার্টি প্রেসিডেন্ট সুব্রত বক্সী, আর মমতাদির মেন টাকাটা থাকে সুব্রত বক্সীর কাছে, সেটা ক্যাশই হোক আর চেকই হোক। দিদি একটা জিনিস আপনি বলছেন, এই এই একটা সম্প্রতি আপনি দেখলাম, আপনি একটা ইন্টারভিউ বলছিলেন যে এই যে বলছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, কিন্তু আপনাদের যারা যারা ব্যবহৃত হয়েছেন বা ব্যবহার হয়েছেন, তারা তো কোনোদিন মুখ খুলেননি, আপনারা সেরকম ভাবে তো কিছু বলেননি, আপনারা সহ্য করে গেছেন। হ্যাঁ, সহ্য করেছি মমতাদির প্রতি আন্তরিক ভালোবাসা। ভগবান যেমন সত্য, দিন রাত্রি যেমন সত্য, তেমনি যেদিন আমার মৃত্যু হবে সেই মৃত্যুটাও তো সত্য। মমতাদি সেদিন আসবেন কি? মমতাদি মনে হয় আসবে না। মমতাদি তো এখান থেকে বাঙালি আর বাংলার অস্মিতা নিয়ে মিছিল টিছিল করলো। কই একবারও তো মনে পড়লো না যে এখানে সোনালীর বাড়ি, একবার সোনালীকে দেখে আসি। মানবিক। মানবিকতা না, মুখোশ। আমরা যে মমতাদিকে ভালোবাসতাম, উনি ছিলেন মানুষ, মানে মুখ। এটাই। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি এত চুরি, উনি যে বললেন আমি জানতাম না, আমি জেনে ব্যবস্থা নিয়েছি, তাহলে কি ব্যবস্থা? দেখো এই যে মেসির খেলা হলো, এত মারামারি হলো, অরূপ বিশ্বাস তো ভরসা করছে। অরূপ বিশ্বাস একটা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলো, কিন্তু তার যার মন্ত্রিত্ব রয়েছে তিনি তো তিনি বিদ্যুৎ মন্ত্রী তো, ওই সেখান থেকে তো উনি পদত্যাগ করলেন না। কেন? মানুষ মেসির খেলা দেখতে গেছে, মেসিকে দেখতে গেছে। কেন অরূপ বিশ্বাস মেসির কোমর ধরে ঘুরবে? আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার, যাকে সিবিআই এই কার্যত দেখা গিয়েছিল, সিবিআই যখন যায় তার বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গেল, সেই রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী শোকজ করে দিলেন। দেখো এটা তো প্রশাসনিক ব্যাপার, আমার কাছে এই উত্তর কিছু নেই। কিন্তু অরূপ বিশ্বাস তো একটা দপ্তর থেকে পদত্যাগ করলো, আর দপ্তরগুলো, অরূপ বিশ্বাস তো অনেক, গ্রেপ্তার হওয়া একদম গ্রেপ্তার হওয়া উচিত ছিল, একদম গ্রেপ্তার হওয়া উচিত ছিল। টাকা ফিরিয়ে দেওয়া উচিত। লোকেদের টাকা তো অনলাইনে পেমেন্ট করেছে। আমি দেখো আমি অশিক্ষিত নিজেকে বলবো না, কিন্তু আমি অনলাইন অফলাইন বুঝি না। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন হাত জোর করে ক্ষমা চাইতে হলো? কারণ মেসি ছিলেন অল ওয়ার্ল্ড এর ফিগার। মেসি ফুটবলের রাজপুত্র বলা হয় মেসি। আচ্ছা একটা জিনিস আমি বলছি, সেই যে সিঙ্গুর নন্দীগ্রাম, তারপর আপনি ছত্রধর মাহাতো যে মারা গেল, এই ঘটনা আপনি বলছিলেন। সত্যধর মাহাতোর এটা মানে মৃত্যুর কারণটা আমি জানি না। কিষাণজিকে মারার মূলে কিন্তু তৃণমূল সরকার। কিষাণজি এনকাউন্টারে দিদি দেখালো যে কিষাণজি এনকাউন্টারে মারা গেছে। হ্যাঁ জানি, সক্রিয় ছিলেন তৃণমূল সরকারের সবাই। আরে মমতাদি কাকে ব্যবহার করেনি? বলতে গেলে একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেল শেষ হয়ে যাবে, আমাদের কাহিনী ফোরাবে। কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ব্যবহার করে নি? শোনো, মমতাদি এমন একজন মানুষ, মমতাদি কারুর ভালো সহ্য করতে পারে না, পরশ্রী কাতর। তোমার ভালো হবে তো মমতাদি তোমাকেও চাইলে, আমার যখন যেদিন বউ ভাত হয় সেদিন, তখন মমতাদি রেল মন্ত্রী, আমার হাজবেন্ড এসে বলছে, তখন এখানকার কাউন্সিলর, লোকাল কাউন্সিলর, যে সোনালি বাড়ি কিন্তু পুলিশ, পুরো পুলিশ ঘিরছে, এমআর আসবে, মমতাদির মিনিস্টার ফর রেলওয়েজ এমআর বলা হতো। তখন আমি ওকে টেনে বললাম যে শোনো, কিছুক্ষণ পরেই তো আমাদের ফুলসজ্জা হবে, মমতাদি আসবেন না। তখন ও বলে পুলিশের রিপোর্ট কিন্তু মমতাদি আসছেন, এমআর আসছে। আমি বললাম একটু পরেই আমাদের ফুলসজ্জা, মমতাদি নিজে ফুলসজ্জা করেনি। সোনালির বিয়ে হয়ে গেল, সোনালি ফুলসজ্জা করে নেবে? আসতেই পারে না, আসলো না। হ্যাঁ, আমি আমি আসলো না তো, একদম ঠিক হলো। এখন দেখো আমার বরকে জিজ্ঞেস কর মমতাদির সম্বন্ধে, ও কি অশ্লীল ভাষায় গালাগালি দেয়। আমি বলি তুমি আমার সামনে অন্তত দিও না। একদিন তো আমি তার কাছে, তিনি আমার থেকে অনেক বড়, তার কাছে মা মেয়ের মতোই বড় হচ্ছে, বা দিদি বোনের মতোই বড় হচ্ছে। সোনালী গুহ কে নিয়ে তো একসময় ছায়া সঙ্গী ছিলেন, আর আমি বলছি সব কোথায় গেল? সোনালী গুহ, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, যারা যারা মানে সেই দিনের সঙ্গী, শুধুমাত্র আমার যতদূর মনে হয় সুব্রত মুখার্জি, এই সুব্রত বক্সী একমাত্র রয়েছে, এখনো সুব্রত মুখার্জিও নেই। না,
সুব্রত মুখার্জি তোমাকেই তো সাক্ষাৎকার দিয়েছিলাম, বলেছিলাম না সুব্রত মুখার্জি এমন কিছু জেনে ফেলেছিল যার জন্য মমতাদি সুব্রত মুখার্জিকে মন্ত্রী করতে বাধ্য হয়েছে। গভীর কথা, এমন অশালীন কথা কিছু সুব্রত দা জেনে গেছিলেন যে সুব্রত মুখার্জি মমতাদি মন্ত্রী করতে বাধ্য। ব্ল্যাকমেল উনি করেননি, মমতাদি ব্ল্যাকমেল হয়ে গেছে আপনাই, পারিবারিক ভাবে ব্ল্যাকমেল হয়ে গেছে পরিবারের দিক থেকে। এই যে একাধিক বেসি কাণ্ডে দেখা গেল ওনার পরিবারের লোকজনই ছবি তুললেন, সবকিছু করলেন, মমতা ব্যানার্জি তো আসতেও দেরি করলো। অনেকেই বলছে মমতা ব্যানার্জি যদি তাড়াতাড়ি চলে আসতো তাহলে আর এই ঘটনা হয়তো হতো না। মমতাদি আসলে তো ওই বোতলগুলো মমতাদির মাথায় পড়তো। মমতাদির পুলিশ রিপোর্ট তো মমতাদি মিনিটে মিনিটে নেয়। মমতাদি নিয়েছে হয়তো বুঝেছে ওই শতদ্রুত নাকি। আমরা দেখছি কুণাল ঘোষ, জানি উনি তৃণমূলের এখন মুখপাত্র, তিনি বলছেন শতদ্রু নাকি বসেছিল, কি বলে শতদ্রু, না দিদি আসবে না, শতদ্রু নাকি বসেছিল, অরূপ বসেছিল, সরি, শতদ্রু নাকি দেখাই করেনি। শতদ্রু বলেছে যে আমার হায়দ্রাবাদ, মুম্বাই যেখানে যেখানে মেসির ইভেন্ট আছে সেখানে নিয়ে আমার কোনো টেনশন নেই, আমার কলকাতা নিয়ে টেনশন আছে, আমাকে তো ব্যবসা করতেই দেবে না। তাহলে কে ব্যবসা? তারপরে এই পশ্চিমবঙ্গে যে শিল্প চলে যাচ্ছে, শিল্পীরা চলে যাচ্ছে, মানে এই পশ্চিমবঙ্গ তো মুখ্যমন্ত্রী এদিকে আজকে বিজনেস ক্লাব করছেন, বিজনেসের সাবমিট করছেন, তাহলে তো এগুলো তো আলটিমেট। আমি ওই ওই আন্দোলনে ছিলাম, সিঙ্গুর আন্দোলনে, টাটাকে তাড়ানো তো আমাকে দিয়েই হচ্ছিল। আমি গেলাম, আমি কোথা থেকে একটা এসেছি, টিভি চালিয়েছি, হঠাৎ ফোন বাজছে, আমার দুটো ল্যান্ড ফোন, একটা মোবাইল ফোন। আমাকে একজন ফোন তুলে আমাদের ওখানকার একজন সভাপতি বলছে, দিদি কালকে বাংলা বন্ধ হবে। আমি বলছি কেন বাংলা বন্ধ হবে, তুমি জানো না? আমি বললাম, কেন? বলছি যে মমতাদি তো সিঙ্গুরে পৌঁছে গেছে। তখন আমি বললাম তাহলে আমিও যাই। তখন আমার নিজস্ব গাড়ি নেই, তখন এখানে দাঁড়িয়ে ছিলেন দেবুদা বলে একজন। আমাকে আমার হাজবেন্ড এসে বললো, শোনি দেবুদা সিঙ্গুর যাচ্ছে। তখন আমি বললাম দেবুদার গাড়িতে কি আমার একটু জায়গা হবে? তখন বললো হ্যাঁ, সরি। তখন আমি বললাম, দেবুদাকে বলো আমি গাড়িতে যেতে চাই। দেবুদা আনন্দে আমাকে গাড়িতে নিয়ে গেল। আমি গাড়িতে গিয়ে দেখি, মানে সিঙ্গুরে পৌঁছে দেখি চেক বিলি হচ্ছে, সরি, চেক বিলি হচ্ছে। তার আগের দিন আমার খুব কোমরে পেন হয়েছিল। আমি পরের দিন, স্পিকার হাসিম আব্দুল হালিম, তিনি আমাকে কন্যা স্নেহে খুব স্নেহ করতেন, আমাকে তুই তো গাড়ি করতেন, বলে কিরে হতবাগি তুই এরকম করে হাঁটছিস কেন? আমি, স্যার আমার না কোমরে খুব ব্যাক পেন হচ্ছে, তুই ডাক্তার ডেকে নেন, তবেই কথা বলতেন। তখন আমি বলতাম কোথায় ডাক্তার দেখাবো? আমার হাজবেন্ড কিন্তু দিদিকে ফোন করলো, দিদি বললেন যে আমার কাছে একটা ওষুধ আছে যেটা দিলে ওর ব্যথাটা কমে যাবে। তখন আমি বললাম ওই ওষুধটা ভীষণ মারাত্মক, আমি খাবো না। বলে ওকে দুটো অ্যালজোলাম দিয়ে দিই। আমার তখন রাত্রে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস ছিল, আমি আগেই অ্যালজোলাম খেয়ে নিয়েছি, আর বেশি অ্যালজোলাম খাবো না। পরে আমাকে এক্স রে করতে বেলভিউতে পাঠালো, বেলভিউতে ধরা পড়লো আমার কিডনিতে স্টোন। আমি যখন গেলাম, দিদির মুখে একটা জয়োল্লাস, তুই এসেছিস সোনালি। তখন আমি বললাম দিদি তুমি তো আসবে, আমাকে আগে থেকে খবর দিতে পারতে। তখন বললো শোন, আন্দোলনের প্রোগ্রাম খবর দিয়ে হয় না, আন্দোলন আন্দোলন। তারপরে আমি করলাম, কি বলে দিদির কাছে পৌঁছলাম, সৌগত দা, তারপরে আরো সব সিনিয়র লিডারশিপ ছিলেন, বক্সিদাও ছিলেন, বক্সিদা নাগ যে শ্রীরামপুরের এমএলএ ছিলেন, তারপরে মাস্টারমশাই মানে সিঙ্গুরের যে এমএলএ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনিও ছিলেন, এসপি সুপ্রতিম সরকার। ওদেরকে খুব উল্টো পাল্টা বলছে। তখন আমি, এই সুপ্রতিম সরকার যিনি এখন আছেন, এডিজি দক্ষিণবঙ্গ, খুব উল্টো পাল্টা বলছে। তখন আমি বললাম শুনুন, আমি থাকালে মমতা দিকে কিন্তু এভাবে কথা বলবো না। তখন পার্থদাও ছিলেন, পার্থদা বললেন সোনালি তুই ভদ্রভাবে কথা বলেন। কেন পার্থদা, ও কি ভদ্রভাবে কথা বলছেন? উনি তো মমতা দিকে যথেষ্ট অপমান করছে। হ্যাঁ, চুপ করে সহ্য করছে। তারপরে একটা লোক, ভদ্রলোক একজন, পরে জানতে পারলাম তিনি ডিআইবি দেবাশিস বাবু, তিনি আমাদের কি বলে শশা, নারকেল এসব কেটে কেটে দিচ্ছেন, আমরা তো বসে আছি ওখানে। হঠাৎ আমাকে আমার এসপি সাউথ চব্বিশ পরগনা সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন, আমাকে ফোন করলেন, এসপি কলিং ধরলাম। আমি সাহেব বলুন। তখন বললো ম্যাডাম আপনি কোথায়? আমি তো সিঙ্গুরে। না, এসপি হুগলি, আপনি কি ওখানে কিছু করেছেন? আমি তো ততক্ষণে এসপি কে টুল চেয়ার ফেয়ার সব মেরে দিই, হ্যাঁ তুলে মেরে দিয়েছি। তখন এই সুপ্রতিম সরকার কিন্তু এখন মমতা ব্যানার্জির অনেক কাছে। আছে রেখা ছিল, আমি জানি তো,
মানে যে একদিন এত কথা শোনালো সে কাছের হয়ে গেল, আপনি দূরের হয়ে গেল। হ্যাঁ, এটাই তো হয়। যারা বেশি করে তারা দূরেই চলে যায়। তারপরে আমাদের অ্যারেস্ট করা হলো। কিন্তু ওই যে সিঙ্গুরের যে এমএলএ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উনি বয়স্ক মানুষ ছিলেন। আর রত্না নাগ, তাদেরকে কিচ্ছু মানে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো। মমতাদি কিন্তু মহিলা পুলিশের বাথরুমের ব্যবস্থা করে দিলেন। তারপরে আমাকে দিদি কোমর জড়িয়ে বলছেন, ওকে অ্যারেস্ট করবেন না, ও আমার কম্প্যানিয়ন। আমার সেই মুহূর্তে মমতাদির প্রতি শ্রদ্ধাটা যেন আরো বেড়ে গেল। তখন আমি বললাম, দিদি ওরা তো অ্যারেস্ট করবেই, করতে দাও, লেট দেম অ্যারেস্ট মি। তারপরে দিদি বললেন, শোন, অ্যারেস্ট করলে কিন্তু তোকে খুব মারবে। মারো, কত মারি তো তোমার জন্য খেয়েছি। আমি বেরোতে বেরোতে মহিলা পুলিশরা শুনে নিয়েছেন তো যে আমার কিডনিতে স্টোন, ওরা কিডনিতে ওখানে লাঠি দিয়ে গুঁতোচ্ছে। তখন আমি বললাম, আমাকে মারছেন কেন? অ্যারেস্ট করবেন করে নিন, করে ওখানেই যা হবে হবে। অসীমা পাত্র, কেন মিথ্যে কথা বলবো, অসীমা হয়তো আজকে এখনো তোমার টিভিটা দেখছেও না। অসীমা পাত্রকে অ্যারেস্ট করা হলো। ওই যে আমি এসপি কে টুল ছুঁড়ে মেরেছি, আমাকে বেরোতে বেরোতে সুপ্রতিম বলছেন যে নিয়ে আয় এটাকে, ও এসপি কেও মানে না। আর মমতা ব্যানার্জি বলছিল না, তুই ওনার কম্পেনিয়ন, তুই, আমি তখন দুবারের এমএলএ, তুই ওনার কম্পেনিয়ন, চল আমার কম্পেনিয়ন। তখন আমি বললাম, তুই আমাকে কি কম্পেনিয়ন করবি? আমার বরকে দেখেছিস? সুপ্রতিম সরকারের হাইটটা একটু শর্ট, সে রাজপুত্রের মতো দেখতে। আমি কম্পেনিয়ন হলে আমার বরের সঙ্গে হব। আমাকে ছুঁড়ে ফেলে দিল, জিপসি গাড়ি ছিল। হ্যাঁ, তারাই আজকে মমতা ব্যানার্জির শির মানে তাজ। কাজ। তারপরে আমাকে লাঠি মারলো, এমন না, পুলিশের লাঠি কেউ যেন না খায়। আমার বাথরুম হয়ে গেল। আমাদের নিয়ে আসছে আলোকপর্ণা বলে একজন, আজকালের কেউ ছিলেন। সে আমাকে বলল, রনিদি, তোমাদের কিন্তু মমতাদি বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। ছাড়ো, মমতাদি বাড়িতে এনে সত্যি আমাদের ছেড়ে দেওয়া হলো। তখন ঘাম সব মিলিয়ে আমার গা থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তখন এই লতা, মানে অভিষেকের মা, দিদি বললো, তোদের কাছে কিছু খাবার আছে কি নেই? তখন লতা বললো, দিদি খাবার নেই, কিন্তু আমরা করে দিতে পারি। সবাই মিলে করে দিল। তখন লতা আমাকে বললো, শোন দি, তোর গা থেকে কিন্তু দই পচা গন্ধ হচ্ছে। তখন দিদি বললো, শোন, এই দই পচাটা ছিল বলেই আজকে আমি প্রাণে বেঁচেছি। আমাকে যখন তুলেছে গাড়িতে, তখন পুলিশের গাড়ির ড্রাইভার, সে আইসি কে গিয়ে বলছে, স্যার, এই দেবাশিস বাবু আমার মুখে থুতু দিল। তখন অসীমা পাত্র বলছে, কে গো সোনালি, দেবাশিস বাবু? তো আমি তো জানি না। ওই দেবাশিস বাবুই আমাদের শশা, নারকেল এগুলো কেটে কেটে দিচ্ছিলেন। দেবাশিস বাবুই আমাকে অ্যারেস্ট করলো। তারপরে বললো, আইসি কে বলছে, স্যার আমি তো ড্রাইভারের মুখে থুতু দিইনি, আমি সোনালীর মুখে থুতু দিতে গেছি। তখন আইসি জিজ্ঞেস করছেন, এই সোনালীর উপর তোমার এত রাগ কিসে? বলে, স্যার, ও আমাদের বড় সাহেবকে, এসপি কে তো বড় সাহেব বলে, বড় সাহেবকে তুল ছুঁড়ে মারবে, এত ক্ষমতা সোনালী গুর। মমতাদি কিন্তু যত মার খেয়েছে অধিকাংশই আমাদের সহকর্মীদের উপর দিয়ে গেছে। তিনি বেশি মার খাননি। না, এই যে বলে এত লাঠি দিয়ে মাথায় ফাথায় কোমরে মাথায় মেরেছিল, লালুওয়ালা মাথায় মেরেছিল। মগজ বেরিয়ে গেছে। না, মগজ বেরোয়নি। সেই সময় কিন্তু রটে গেছিল যে মমতা ব্যানার্জি এক্সপায়ার করেছে। তো সেই তারপর থেকে তো মমতা মমতা ব্যানার্জি হলেন। বেশিরভাগ আপনাদের উপর দিয়ে গেছে। ওতেই গেছে। এই যে ২১শে জুলাই, দিদি দেখবেন কিছু ঝাল খেতে পারেন। দিদি বলেন, ২১শে জুলাই আমার মাথায় মারা হচ্ছে। কিন্তু তুমি কোথায় মাথায় মারা হবে? সব মারি তো সৌগতদা, জটুদা আমাদের শরীরের উপর দিয়ে গেছে সব লাঠিচার্জ। লাঠিচার্জ। গল্পটা পুরো অন্য আরেকটা জিনিস দিদি, এই বর্তমানে যে রাজ্য রাজনীতি, মানে এটা কি 26-এ কি হতে পারে, মানে এই যে ধর্মের খেলা চলছে দুই দলের মধ্যেই, এই কি হবে? দেখো, গীতা পাঠ, গীতা তো আমাদের ধর্মগ্রন্থ। আমি জানি না তুমি কোন জাতের, তুমি বোধহয় মুসলমান। তোমাদের কোরআন আছে, আমাদের গীতা আছে। গীতা কি নিত্য পাঠের জিনিস? গীতা যে গীত,
গীতা কেবল পাঠ করলে কি হবে, তা শোনার চেষ্টা করতে হবে। প্রতিটি জীবের হৃদয়ে বসে যে ভগবান নিত্য গীতা গীতা শোনাচ্ছেন, যেদিন শুনবে সেদিন নিজেই গীতা হয়ে যাবে। আর কোরআনও একটা পবিত্র ধর্মগ্রন্থ। কোরআন এমনি এমনি পাঠ করা যায় না। 26-এর রাজনৈতিক অঙ্কটা কি হবে সবশেষ? দেখো, তৃণমূল সরকার চলে যাবে, অবশ্যই বিজেপি সরকার আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে? কোনোদিনই না। অভিষেকের কালকে ফিরে এসে বলছেন তৃণমূল কংগ্রেস অনেক ভোটে জয়ী হবে। কংগ্রেস আর ক্ষমতাতেই আসবে না। অভিষেক দিবা স্বপ্ন দিচ্ছে। 26-এর পর থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই তুমি থাকবে, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই থাকবে। ইন্টারভিউ করে যাব একদম করে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন যে এ পরিবর্তন থাকবে হতে না। হ্যাঁ, পরিবর্তন হতে চলেছে। কি যাতে হাত দিচ্ছে লোহা হয়ে যাচ্ছে। দেখো দেখো সোনাটা লোহা হচ্ছে কিনা জানি না, কিন্তু মমতা ব্যানার্জি যাতে হাত দিচ্ছেন সেটা ছাই হয়ে যাচ্ছে। মমতা দি আর ফেরার কোনো চান্স নেই। আমরা চেষ্টা করলেও ফিরতে পারবে না। সহানুভূতি গেন করা বা বাংলার মানুষের পার্ট উনি বোঝেন। ওনার মাথায় লাঠি পড়বে না? আর তো একটা লালু আলমের জন্ম হবে না। উনি দেখো এবার এই আগের ভোটেই তো উনি পা ভেঙেছিল, উনি সেই পাটা নিয়ে এরকম করে নাড়াচ্ছে। কি নাড়ালো, কি হলো? তাহলে এবারেও কোনো একটা দেখো বিজেপি কি করতে চাইছে। আমি বিজেপি একজন খুব নিচু তলার কর্মী, সেটা হয়তো বিজেপির উঁচু তলার লোকেরাও জানে না। কিন্তু মমতাদি এখন যা ধরছে তাতে কিন্তু ছাই হয়ে যাচ্ছে। মমতাদি ক্যান নট রিগেন।